দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্পোর্টস 24/7 এর পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আজকে একজন জনপ্রিয় অতিথিকে নিয়ে বসেছি তার জীবনের গল্প জানার জন্য। জীবনের গল্প বলতে যেহেতু আমাদের পেজটাই স্পোর্টস রিলেটেড, সো স্পোর্টসের যারা তারকা আছেন তাদেরকে নিয়ে এসে গল্প করার চেষ্টা করি আমরা এবং তাদের সম্পর্কে জানা অজানা তথ্যগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করি। আজকে আমাদের সাথে আছে হচ্ছে ট্যাপ টেনিস তারকা রাসেল আহমেদ শক্কুর। ভাইয়া কেমন আছেন? ধন্যবাদ, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আমি অনুষ্ঠান শুরুর আগে আপনার সাথে যখন গল্প করছিলাম, আপনি ইন্ডিয়ায় রিসেন্টলি খেলে আসছেন, সেই সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই, এক্সপেরিয়েন্সটা কেমন? আসলে এক দেশের থেকে আরেক দেশে খেলতে গেলে আসলে এটা আসলে নিজের কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে ওনারা যেভাবে টুর্নামেন্ট আয়োজন করে খুব সুন্দরভাবে যেভাবে একটা টুর্নামেন্ট খুব সুন্দরভাবে শেষ করা যায়, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ডিসিপ্লিন ভাবে ওনারা টুর্নামেন্ট আর কি শেষ করে। এই কারণে আমাদের ইন্ডিয়ার যে প্লেয়ারগুলো আছে, আমরা যারা বাংলাদেশের ট্যাপ টেনিস প্লেয়ার আছি, প্রতি বছর আমরা খেলতে যাই একটা কারণে যে তারা টুর্নামেন্টটা অনেক সুন্দরভাবে অর্গানাইজ করেন। আচ্ছা, ইন্ডিয়ার আয়োজক এবং বাংলাদেশে যেভাবে আয়োজকরা আয়োজন করেন, ডিফারেন্স দেখেন, একটা সময় বাংলাদেশেও আপনার এত সুন্দরভাবে টুর্নামেন্ট আয়োজন করতো না। তো এখন মনে করেন ইন্ডিয়া বাংলাদেশ, আমি কোনোটাই ভেদাভেদ পাই না। তো ইন্ডিয়াতে একটা ওনারা শুরু থেকেই ওনারা খুব জাঁকজমকভাবে আয়োজন করে। তো আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। দেখেন এখন অনেক জায়গায় সুন্দর সুন্দর টুর্নামেন্ট হচ্ছে, টাঙ্গাইল মজদই, তারপরে বিসিএল কুষ্টিয়াতে, তারপরে আপনার ডিসিএল দাগনভূঞা ফেনীতে। তো ওনারা যেভাবে আয়োজন করা শুরু করছে, আমার মনে হয় একটা সময় ইন্ডিয়ার মতোই আমরা টুর্নামেন্ট খেলতে পারবো। আচ্ছা, আপনার কি মনে হয় ট্যাপ টেনিস যারা বর্তমানে খেলছে, হ্যাঁ, কখনো কি এমন হয়েছে বা এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন যে খেলতে গিয়েছেন, খেলা আয়োজন খুব দুর্দান্ত হয়েছে, কিন্তু ওখানে সম্মানটা ঠিকভাবে পাওয়া হয়নি, বা আপনার সাথে যারা গিয়েছে কোনো একজন মানুষের সাথে হয়তো এরকম ঘটনা ঘটেছে? আসলে খারাপ ভালো নিয়ে ক্রিকেট, একটা প্লেয়ার সবসময় ভালো খেলবে তা না। তো অনেক সময় হয় এরকম, অনেকে অনেক রকম আমাদের বলে নেয় যে আপনাকে এত দিব। দেখা গেছে খেলা হেরে গেলে ওনাদেরও মন মানসিকতা নষ্টই থাকে। তো আমরা তো জাস্ট মনে করেন আমরা ফ্যামিলি থেকে আমরা এত দূর খেলতে যাই, তো ওনারা আমাদের এই দুঃখটা বুঝে উচিত যে আমরা এত কষ্ট করে এত দূর থেকে খেলতে যাই বিভিন্ন ডিস্ট্রিক্টের 64 জেলায়। তো কিছু পার্টি আছে যে এরকম করে, হারার পর ওনারা মেনে নিতে চায় না, তো ওনারা মাঠ থেকে চলে যায়। তো তারপর আর কিছু করা থাকে না, আমরা হাসি মুখে আমরাও চিন্তা করি যে এক খেলার পেমেন্ট পাইনি, কি হয়েছে, নেক্সট অন্য একটা খেলা আছে ওখান থেকে পাবো, আবার টেনশন করি না। এই বিষয়টা আমি এর জন্য তুলে আনলাম। তার পাশাপাশি একটা কথা বলতেই হয়, যারা ট্যাপ টেনিস প্লেয়ার তারা কিন্তু অনেক টাকা আর্ন করে, আপনিও নিশ্চয়ই অনেক টাকা আর্ন করেন। সেই আসলে কি করা হয় এই টাকাগুলো? আসলে আমাদের একটা বাজেট থাকে, প্রতি বছরে আপনার সিজন থাকে, 4-5 মাস একটা সিজন থাকে। তো আমরা কিছু প্লেয়ার আছি, যেমন আপনার ইন্টারন্যাশনাল প্লেয়ারদের দেখবেন এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। তো আমাদের এরকম হাতে গোনা 10-12 জন প্লেয়ার আছে যে আমরা রেগুলার সারা বাংলাদেশ ঘুরে খেলতেছি। তো আমরা বছরে একটা দেখা যায় 20 লাখ, 25 লাখ, 15 লাখ, কেউ 18 লাখ, কেউ 12 লাখ, কেউ 10 লাখও কামায়। তো আমাদের যারা আমরা টপ লেভেলে আছি আমরা একটু বেশি কামাই। তো আমরা টাকাগুলোকে আমরা সবগুলোই কাজে লাগে আর কি, আমাদের ফ্যামিলি ভাবে, প্লাস হলে আমরা ব্যবসার ক্ষেত্রে আমরা এই টাকাটা কাজে লাগে। আচ্ছা, স্পেসিফিক ভাবে আমি একটু জানতে চাই যে আপনি যেহেতু শুরুতেই আমার সাথে ডিসকাস করছিলেন যে আপনি ক্রিকেট খেলা দেখতে খুব বেশি পছন্দ করেন, তো ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন কিন্তু পেশা হিসাবে ট্যাপ টেনিসটাকে বেছে নিলেন, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে একটা সময় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ ছিল। তো একটা পর্যায়ে আমার সিনিয়র প্লেয়াররা যাদের খেলা দেখে আজকে বড় হয়েছি, তো দেখতে পেলাম যে আমি মূলত কাজ করতাম আগে, তো কাজের পাশাপাশি খেলতাম। তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপের কারণে যে আমি যে আর্নটা যে কীভাবে আসে, আমি ওই চিন্তা করে আমি ট্যাপ টেনিসটাকে বেছে নিয়েছি। তো দেখা গেছে যে একটা খেলা খেললে আমি 10,000, 20,000, 30,000 টাকা পাচ্ছি একদিনে। তো ওই সব করে আর কি আমি এই ট্যাপ টেনিসটা বেছে নিয়েছি। ওই সময়টা যখন আপনার আর্নিংটা স্টার্ট হয়, হ্যাঁ, জীবনে এরকম 10,000, 20,000 টাকা তো কম টাকা না এক দিনে আর্ন করা, ওই সময়টা টাকাগুলো আসলে কি করেছেন? যদিও এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু জীবনের গল্প নিয়ে যেহেতু আজকে বসেছি, তো সেই সূত্র ধরেই আসলে এই প্রশ্নটা করা। আসলে আমার ক্রিকেটের ঢোকাটাও খুব অল্প দিয়ে, 5-6 বছর ধরে আমি ক্রিকেট খেলেছি। তো
তো 1-2 বছর প্রথমত 1 বছর আমি যে টাকা কামাইছি ওটা আমার পিছিয়ে খরচ হয়েছে। নেক্সট ইয়ারে দেখা গেছে আমার আম্মুর একটা মানে রোগ হয়েছিল, ক্যান্সার রোগ। তো ওই খেলাধুলার টাকা দিয়ে আমি মানে ট্যাপনিসের টাকা দিয়েই মানে আমার মার চিকিৎসা করেছি। পাশাপাশি আমাদের এলাকার যে ইয়াং মানে তরুণরা যারা আছে তাদের জন্য আমি আপনার নেট মানে নেট একাডেমিতে নেট প্র্যাকটিস করার জন্য যে একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য যে একটা নেট বক্স লাগে ওই নেট বক্স তৈরি করে দিয়েছি। পাশাপাশি আরও অনেক কিছু করি, কিন্তু এটা আমার মানে এটা আমার মনেতে রাখতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এই যে অন্যদের সাহায্য করছেন যেন একটা প্রজন্ম ভালো লাইফ লিড করতে পারে বা তাদেরকে গড়ে তুলতে যে সহায়তাটা করছেন, এই চিন্তাটা কখন মাথায় এসেছে? আসলে আমি চিন্তা করছিলাম না, আমার মা বলছিল যে বাবা এরকম এরকম তুই নিজের জন্য কিছু করবি, তুই পারলে অন্যের জন্য কিছু করবি। তো আমি ওই আমার মার ইয়েতে আছি যে আমার মা বলছে যে কথা বলছিল ওই অর্ডারে আমি রাখতেছি যে আমি যতটুকু আমার নিজের স্বার্থ দিয়ে যতটুকু পারি আমি ইয়াংদের হোক আমাদের এলাকার জন্য হোক আমি সবসময় চেষ্টা করি যেন আমাদের এলাকার মানুষের সবসময় ভালো থাকে। আচ্ছা, কোন কোন অঞ্চলে বেশি খেলা হয়? এখন তো লাইভ ভিডিও হয় সব জায়গায়, এখন সবাই আর কি লাইভ ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে এখন মোটামুটি খেলা হয়। আগে তো একটা জায়গায় দেখা যাচ্ছে 30টা স্পেসিফিক একটা জায়গা থাকতো। হ্যাঁ, আগে যেমন কুমিল্লা, তারপরে এখন বিভিন্ন ডিস্ট্রিক্ট, আর বর্তমানে এখন সিলেটে সবচেয়ে বেশি টুর্নামেন্ট হয়, কারণ ওই জায়গার মানুষগুলো সব প্রবাসী, তারা প্রবাস থেকে টাকা পাঠায় আর তাদের এলাকার ছোট ভাইরা তারা মানে কি খেলা অর্গানাইজ করে, তো তারা অনেক আগ্রহী হয় খেলা। আচ্ছা, আমি একটা জিনিস দেখেছি যে রিসেন্ট স্টেডিয়ামেও এত পরিমাণে উপচে পড়া ভিড় হয় না, যেটা কিনা ট্যাপ টেনিস খেলার যে ফিল্ড সেখানে হচ্ছে এমন ভিড় হয়। তো দর্শকের যে এরকম একটা আগ্রহ আপনাদের প্রতি বা আপনাদেরকে দেখার সামনে থেকে আপনাদের কাছে সাথে মেশার, এই বিষয়টা আপনি কিরকম এনজয় করেন? খুব ভালো লাগে নিজের কাছে যখন এত দর্শক আমাদের সাপোর্ট করে, আর বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে দর্শকগুলো আসে। 15-20 কিলো অনেক লোক আছে 15-20 কিলো 30 কিলো হেঁটে আসে আমাদের খেলা দেখে। তো যখন মাঠে নামি তো দর্শকের যে চাহিদাটা মানে দর্শক চায় যে শুক্রবার ভালো খেলুক, ওই আনন্দ উল্লাসে ওনারা আসে। তো চেষ্টা করি সবসময় দর্শককে খুশি করার জন্য। আপনি তো অনেক জনপ্রিয় এখন আনডাউটেডলি। এই জনপ্রিয়তার মানে এই মোমেন্টটাকে বর্তমানে যেই অবস্থানে আপনি আছেন কেমন এনজয় করতেছেন? আসলে এখন যে আমার সময়টা কেটেছে আসলে নিজের কাছে অনেক ভালো লাগে, গোল্ডেন পিরিয়ড। আমি আরো ভালো লাগতো যদি আমার আম্মুটা বেঁচে থাকতো, কারণ আমার আম্মুর জন্য আজকে ক্রিকেটে আসা। তো বাবার তো সাপোর্ট পাই না, তারপরে বাবার জন্য দোয়া থাকলো উনি যেন আল্লাহ যেন ওনাকে আরো হেদায়েত দান করুক ইনশাল্লাহ। এখন আল্লাহর মধ্যে সব মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেখানে যাই ইনশাল্লাহ দর্শকের ভালোবাসা যেখানে দেখো দর্শকরা এমন ভালোবাসা দেয় মানে ভোলার মতো না। আচ্ছা, একটা লম্বা সময় কিন্তু আপনাদের প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়, একটা রেগুলার টাইম মেইনটেইন করা বা লাইফ লিড করা, এর মধ্য দিয়েই থাকতে হয়। তো সবকিছু কিভাবে ম্যানেজ করেন আপনি? যেহেতু আমাদের রেগুলার খেলা থাকে, আপনার ইন্টারন্যাশনাল খেলাগুলোতে হয়তো বা 1-2 দিন পর হয়, আমাদের রেগুলার দেখা গেছে 2টা 3টা 4টা খেলা থাকে মাঝে মধ্যে। তো সব জার্নিটা আমাদের গাড়িতেই মানে শেষ করে দিতে হয়, জার্নির উপরে থাকতে হয়। বাসা দেখা যাচ্ছে 1.5 মাস 2 মাস পর্যন্ত মানে বাসা যাওয়া হয় না। তো এই জার্নিটা আমরা এনজয় করি বেশি। আর বিশেষ করে আমরা 64 জেলায় যেহেতু ঘুরি, তো 64 জেলার কিছু ক্ষেত্রে মানে আপনার 64 জেলার খাবার প্লাস হলো যে আপনার 64 জেলার মানে ভাষা, একটা মানুষের ভাষাও অনেক কিছু, প্লাস হলো যে আপনার দর্শকের যে উত্তেজনা, এগুলো নিয়ে এনজয় করে আজকে আমরা সিজনে 3-4 মাস খেলে এনজয় করে খেলি। আচ্ছা, এই যে বললেন যে 64টা জেলার ভাষা বা খাবারের প্রসঙ্গটা আপনি স্পেসিফিক ভাবে বললেন, কোন জায়গার খাবার খেতে মানে সবচাইতে বেশি ভালো লেগেছে? মানে হয় না তৃপ্তি, আমরা তো বাংলাদেশিরা একটু ফুডি হই, খেতে পছন্দ করি কম বেশি, যে যতই হেলথ কনসিয়াস হোক না কেন। আমি সিলেটের খাবারটা আমি অনেক পছন্দ করি, কারণ সিলেটে নাম করা 2টা হোটেল আছে, একটা হচ্ছে পাঞ্চি আর একটা হলো যে আপনার এটা হলো হবিগঞ্জে, আপনার নামটা ভুলে গেছি, তো নেক্সট আর কি বলবো। আচ্ছা, বাহ, চমৎকার। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের যে এরকম একটা ভালোবাসা বা এরকম ভাবে সাপোর্ট করছে, এটা তো আপনার নিজের কারণে, আপনি ভালো খেলেছেন এর জন্য সাপোর্ট করছে, বাট শুরুর দিকে আপনার মা বাদে আপনাকে অন্যকে সবচাইতে বেশি ইন্সপায়ার্ড করতো? মানে হয় না বন্ধু বান্ধবী বা স্পেসিফিক একজন প্রিয় মানুষ? শুরু থেকে আমার ফ্রেন্ড একজন আছে, আমার বন্ধু মুজাহিদ, তো ও আর কি আমার সাথে অনেক আগ্রহী ছিল, ও প্লেয়ার হতে চেয়েছিল, হয়তো
ওরে হয়তো বা আল্লাহ তাআলা ওরে এই ইয়ের ভিতরে রাখেনি। তো আল্লাহর রহমতে আমি এই ক্রিকেটের ক্রীড়াঙ্গনের জোরে আমি আজকে এই জায়গায় আসছি। আচ্ছা ভাইয়া, ইন্ডিয়াতে আমি যতটুকু জানি প্রতি মাসে মানে প্রতি বছরে হচ্ছে আপনার 20-30 বার করে যাওয়া হয়। তো ইন্ডিয়ার ইনিংস এবং বাংলাদেশি যে ইনিংসটা আপনি কভার করেছেন এই পর্যন্ত, কোনটার সবচাইতে বেশি মাইল ফলক ছুঁয়েছে? ইন্ডিয়াতে আমার অনেকগুলো 50 আছে, অনেকগুলো সেঞ্চুরি আছে। তো এর ভিতরে আমি ইন্ডিয়া উদয়পুর একটা জায়গার নাম আছে, তো ওই ম্যাচটায় আমি 76 রান করেছিলাম। প্লাস হলো যে আমি বোলিং করে মানে লাস্ট ওভারে 7 রান লাগে মুম্বাই আর উত্তরপ্রদেশের প্লেয়ারদের সবদের একলাই আমি বোলিং করে হারিয়ে দিয়েছিলাম। তো ওই ম্যাচটাই আমার থেকে অনেক ভালো লাগছে। যে ম্যাচগুলো জিতে যান, হ্যাঁ, তখন কিভাবে সেলিব্রেট করেন ওই মোমেন্টটাকে? আসলে আমি যেদিন জিতি ওই দিনটার কথা মনে রাখি না, আমি যেদিন হারি আমি ওই দিনটার কথা মনে রাখি। কারণ কিসের জন্য হারলাম ওটা আমি আমি ভালো খেললে মানে দলটা জিততে পারতো। তো মানে যেদিন হারি মনে হইতেছে মানে দুনিয়াটা আমার কাছে নাই, যে আমার কাছে মানে আমি খাচ্ছি মানে একমাত্র আমার জন্য। তাই? বাট মানে এটা তো আসলে টিম ওয়ার্ক, এখানে সবারই হচ্ছে কন্ট্রিবিউশন থাকে। তো আপনার নিজেকে এরকম কেন মনে হয়? নিজের বেটারমেন্টের জন্য? আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে ক্রিকেটে কিছু দেওয়ার জন্য। তো যার একটা দিন থাকে, তো আমি আমার ডে বাই ডে আমার দিতে হয় না। আজকে যে আমি এই জায়গায় আসছি একমাত্র দেখেন, যদি আজকে খারাপ খেলতাম বা খারাপ পারফরমেন্স থাকতো তাহলে আজকে এই জায়গায় আসা হতো না। তো সবসময় চেষ্টা করি যে আমার নিজে 100% দেওয়ার জন্য। পরবর্তীতে যদি না হয় তাহলে এটা হয়তো আমার ব্যর্থতার কারণ। ভাইয়া অসংখ্য ধন্যবাদ। গল্পে আড্ডায় কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। আস্তে আস্তে ট্যাপ টেনিসটা আরো আপনাদের দয়া আরো উপরের লেভেলে যাবে এই আশা করছি। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী যে কোনো পর্বে যে কোনো আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই চোখ রাখবেন স্পোর্টস 24/7 এর পেজ এবং ইউটিউব চ্যানেলে।